আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা এইচএসসির কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের অ্যাসিড বেস টাইট্রেশনের লেখচিত্রগুলো নিয়ে কথা বলবো। সো এই টপিকটা কিন্তু রিসেন্ট টাইমে খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। আমরা ঢাকা বোর্ড এরপর কুমিল্লা বোর্ডে কিন্তু রিসেন্টলি এগুলো সৃজনশীলের মার্কের জন্য কিন্তু আসতে দেখছি। সো অ্যাসিড বেস টাইট্রেশনের লেখচিত্রগুলো আঁকতে দেয়, তো এর জন্য হচ্ছে প্রত্যেকটা কেস বাই কেস হচ্ছে লেখচিত্রগুলো আয়ত্তে আনা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইজি একটা টপিক, বাট সমস্যা যেটা হয় যে অনেক ক্ষেত্রে অনেকে এটা খুব ভালো মতো পড়ে না, মানে টোটালি পড়ে না, ঠিক আছে, স্কিপ করে যায়, যার জন্য কিনা হচ্ছে প্রবলেমগুলো ফেস হয়। সো আমরা এই ভিডিওর মাধ্যমে সবগুলো লেখচিত্রে আমরা খুব ভালো মতো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কভার করে ফেলবো। সো প্রথমত আমরা কয়েকটা কেস বাই কেস যাব। যে প্রথম যে আমাদের কেসটা সেটা হচ্ছে যে অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে যদি কিনা আমরা একটা সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের হচ্ছে টাইট্রেশন করি। সবল অ্যাসিড আর হচ্ছে আমার দুর্বল ক্ষার। তো টাইট্রেশনের ক্ষেত্রে কি হয়? টাইট্রেশনের ক্ষেত্রে হচ্ছে প্রথমত আমাদেরকে একটা বুলেট থাকে, ঠিক আছে। সো বুলেটটা জাস্ট আমি নর্মালি আঁকাচ্ছি। সেই বুলেটের মধ্যে আমরা অ্যাসিড বা ক্ষার রাখি। এরপর হচ্ছে যে আমরা একটা কনিক্যাল ফ্লাক্স নিই, ঠিক আছে। সো কনিক্যাল ফ্লাক্স, সো কনিক্যাল ফ্লাক্সে ধরো যে আমরা এক্ষেত্রে হচ্ছে যে মনে করো যে সবল অ্যাসিড নিলাম, ঠিক আছে। তো অ্যাসিডটাকে হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাক্সে নিলাম এবং এটাকে বলা হয় বুরেট, জাস্ট ইন কেস কেউ যদি না জানে। তো বুরেটের মধ্যে আমরা কী নিলাম? বুরেটের মধ্যে হচ্ছে আমরা দুর্বল ক্ষার নিলাম। এখন কি করা হয়? এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে সবল অ্যাসিডের মধ্যে 1 অথবা 2 ফোঁটা আমরা হচ্ছে যখন ল্যাব এক্সপেরিমেন্ট তখন করি তখন হচ্ছে নির্দেশক দিই। নির্দেশক দেওয়ার পর আস্তে আস্তে আমরা দুর্বল ক্ষারগুলো হচ্ছে ফোটায় ফোটায় তোমার এই কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে দিতে থাকি, ঠিক আছে। সো বুলেটের মাধ্যমে খুবই লিটার পরিমাণ হচ্ছে আস্তে আস্তে ড্রপ হচ্ছে যে আমরা সবল অ্যাসিডে দিতে থাকি, যার ফলে যেটা হয় যে দুর্বল ক্ষারগুলো ক্রমান্বয়ে হচ্ছে সবল অ্যাসিডকে প্রশমিত করতে থাকে এবং যেই মুহূর্তে প্রশমিত করে ফেলবে ওই প্রশমন করার 1 ফোঁটা পরে দিলে দেখা যাবে যে এই যেই দ্রবণটা আছে, এই যে সবল অ্যাসিডের যে দ্রবণটা আছে সেটার কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। নর্মালি নির্দেশকের কালারটা হচ্ছে চেঞ্জ হয় এবং সেই কালার চেঞ্জ দিয়ে আমরা বুঝতে পারি যে এই দুর্বল ক্ষার দিয়ে এই সবল অ্যাসিডটা টোটালি প্রশমিত হয়ে গেছে, ঠিক আছে। টোটালি হচ্ছে যে অ্যাসিডটা প্রশমিত হয়ে লবণ পানি তৈরি করে ফেলছে। সো এই জিনিসটাকেই হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে দেখাই। সো গ্রাফের মাধ্যমে কিভাবে দেখাই? যে আমরা যদি একটা দাগটা কেমন হয়ে গেছে, এটা হচ্ছে বেসিক্যালি পিএইচের গ্রাফ থাকে, ঠিক আছে। এই পাশে থাকে তোমার ওয়াই অক্ষ বরাবর পিএইচ আর এক্স অক্ষ বরাবর থাকে, যেহেতু আমরা বুলেটের মধ্যে তোমার ক্ষার নিছি তাইলে আমার হচ্ছে যে আস্তে আস্তে ফ্লাক্সের মধ্যে কনিক্যাল ফ্লাক্সে আমরা ক্ষার যোগ করতেছি, এর জন্য যোগকৃত ক্ষারের আয়তন এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর। আয়তন, ঠিক আছে। সো এটা হচ্ছে মিলিলিটারে থাকে। সো পিএইচ যদি আমি দাগ টানি সেটা হচ্ছে পিএইচে 0, এটা হচ্ছে যে তোমার 3, এটা হচ্ছে পিএইচ 7 নিলাম, এটা হচ্ছে 11, আর এখানে হচ্ছে পিএইচ 14 নিলাম। সো দেখো বেসিক্যালি পিএইচটা চেঞ্জ হবে কোথায়? পিএইচটা চেঞ্জ হবে হচ্ছে তোমার সব মানে এই কনিক্যাল ফ্লাক্সে। কেন? কনিক্যাল ফ্লাক্সে শুরুর দিকে কী ছিল? অ্যাসিড ছিল এবং আমরা জানি যে অ্যাসিডের পিএইচটা তোমার হচ্ছে 7 থেকে কম হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্সের যে পিএইচটা আছে পিএইচটা হচ্ছে 7-এর চেয়ে কম হবে এবং যেহেতু এটা সবল অ্যাসিড আছে, সবল অ্যাসিডের ক্ষেত্রে তোমার পিএইচটা হচ্ছে থাকে হচ্ছে তোমার 0 থেকে 2-এর মধ্যে, 2 বা 3-এর মধ্যে থাকে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে এখন যেহেতু আমার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে সবল অ্যাসিড আছে তাইলে সবল অ্যাসিডের পিএইচটা কত আছে? পিএইচটা হচ্ছে আমি ধরে নিচ্ছি হচ্ছে 3-এর চেয়ে কম আছে। আস্তে আস্তে যখন আমি ফোটায় ফোটায় ক্ষার অ্যাড করতে থাকবো তখন কি হবে? পিএইচটা বাড়তে থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা অ্যাসিড ক্ষার অ্যাড করতে থাকলে অ্যাসিডটা প্রশমিত হতে থাকবে এবং অ্যাসিড যখন প্রশমিত হতে থাকে তখন পিএইচ কোথায় যায়? পিএইচ ক্রমান্বত 7-এর দিকে যায়
এবং যখন কিনা টোটালি প্রশমিত হয়ে যায় তখন কি হয়, তখন যদি আরও অ্যাসিড যোগ করো তখন কি হবে, তখন হচ্ছে পিএইচটা 7-এর বেশি হয়ে যাবে, কারণ আমরা জানি ক্ষারের পিএইচটা অলওয়েজ 7-এর চেয়ে বেশি থাকে। তো সেম জিনিসটাই আমরা হচ্ছে কার্ভে নোটিস করতে থাকবো। সো শুরুতে হচ্ছে যদি আমরা দেখি যে কনিক্যাল ফ্লাক্সের পিএইচ হচ্ছে তোমার 0 থেকে 3-এর মাঝখানে থাকবে। সো আস্তে আস্তে যদি আমরা ফোটায় ফোটায় ক্ষার যোগ করতে থাকি, অর্থাৎ কিনা তোমার যোগকৃত ক্ষারের আয়তন ক্রমান্বত বাড়তে থাকবে, বাড়তেছে 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 বাড়তেছে, হঠাৎ করে দেখবো যে একটা শার্প চেঞ্জ আমরা গ্রাফের মধ্যে দেখতে পারবো। সুন্দর করে যদি আঁকি, যে আস্তে আস্তে অ্যাড হতে থাকলে এইরকম একটা শার্প চেঞ্জ দেখতে পারবো। ঠিক আছে, এরকম একটা শার্প চেঞ্জ আমরা গ্রাফের মধ্যে দেখতে পারবো। এই যে পয়েন্টটাতে কথা হচ্ছে শার্প চেঞ্জ কেন হবে, দেখো আস্তে আস্তে যখন কিনা আমি ক্ষার অ্যাড করতেছি পিচ ক্রমান্বত বাড়তেছে, তো যখন পিচ যখন হচ্ছে তোমার আমি প্রশম বিন্দুর দিকে আগাইতে থাকবো। প্রশম বিন্দু কি, যেই বিন্দুতে তোমার হচ্ছে অ্যাসিড ক্ষার টোটালি প্রশমিত হয়ে যায় সেই বিন্দুটাকে বলা হয় প্রশমন বিন্দু। তো যখন আমি হচ্ছে প্রশমন বিন্দুর কাছাকাছি আগাইতে থাকবো, অর্থাৎ এই অ্যাসিডটা প্রায় প্রশমিত হতে থাকবে, তখন দেখা যাবে যে এক ফোঁটা অ্যাড করলে এরকম একটা শার্প চেঞ্জ দেখা যাচ্ছে। ঠিক আছে, শার্প চেঞ্জটা দেখা যাবে প্রশম বিন্দুর কাছাকাছি। ঠিক আছে, এই শার্প চেঞ্জটা দেখা যায়, অর্থাৎ হঠাৎ করেই হচ্ছে যে তোমার পিএইচের একটা তীক্ষ্ণ পরিবর্তন হয়। এরপরে যখন কিনা আমরা আরও ক্ষার অ্যাড করতে থাকবো তখন হচ্ছে যে পিএইচটা এরকম হয়ে যাবে, কারণ তখন দেখো যে তখন কিন্তু পিএইচটা হচ্ছে তোমার 7 থেকে 11-এর মধ্যে চলে আসবে, অর্থাৎ কিনা তুমি অলরেডি প্রশমন করে ফেলছো, এরপর জাস্ট 1 ফোঁটা 2 ফোঁটা দিছো, দুর্বল ক্ষার হচ্ছে বুলেট থেকে ফ্লাক্সের মধ্যে অ্যাড করছো, তখন যেটা হবে যে পিএইচটা হুট করে বেড়ে গিয়ে আমার কত হয়ে যাবে, আমার হচ্ছে যে এই 7 থেকে 11-এর মধ্যে চলে আসবে। কেন 7 থেকে 11-এর মধ্যে আসবে, কারণ হচ্ছে যে তখন তোমার এই কনিক্যাল ফ্লাক্সে কোনো অ্যাসিড বাকি নেই, যেটা আছে সেটা হচ্ছে টোটালি প্রশমিত হয়ে গেছে। এরপর তুমি 1-2 ফোঁটা অ্যাড করার কারণে এখন তোমার কনিক্যাল ফ্লাক্সটা বেসিক্যালি হচ্ছে যে দুর্বল ক্ষার আছে। ঠিক আছে, দুর্বল ক্ষার প্লাস লবণ আছে। যেহেতু দুর্বল ক্ষারের হচ্ছে আমরা পিএইচ জানি 7 থেকে 11-এর মধ্যে থাকে, এজন্য হচ্ছে যে তোমার পিএইচ কার্ভটা লাস্টে গিয়ে এরকম হয়ে যাবে। সো এইখানে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই তোমার 7-এর নিচের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রশমন বিন্দু, অর্থাৎ কিনা আমরা যদি সবল অ্যাসিড আর দুর্বল ক্ষারের টাইট্রেশন করি তাইলে হচ্ছে যে আমরা প্রশমন বিন্দু 7-এর নিচে পাই, অর্থাৎ পিএইচের 7-এর নিচে হচ্ছে যে আমরা প্রশমন বিন্দু পাই। ঠিক আছে, এবং এই যেই পরিবর্তনটা, কার্ভটা আর একটু সুন্দর হইতে পারতো, এই যে শার্প চেঞ্জটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার পিএইচের তীক্ষ্ণ পরিবর্তন। তীক্ষ্ণ পরিবর্তন, তো তীক্ষ্ণ পরিবর্তনটা দেখা যায় এবং প্রশমন বিন্দু তোমার 7-এর চেয়ে কমে হয়, অর্থাৎ কিনা তোমার যখন কিনা দুর্বল ক্ষার পুরোপুরি অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলবে কনিক্যাল ফ্লাক্সে, তখন হচ্ছে যে যেই পয়েন্টে প্রশমিত করে ফেলছে, অর্থাৎ যত আয়তনের ক্ষেত্রে প্রশমিত করে ফেলছে সেই আয়তনের জন্য পিএইচটা আমরা 7-এর চেয়ে কম পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা 7-এর চেয়ে কম পাবো, কারণটা হচ্ছে যে আমরা যখন তোমার সবল অ্যাসিড আর হচ্ছে যে দুর্বল অ্যাসিডের বিক্রিয়া করি, দুর্বল ক্ষারকের মানে দুর্বল অ্যাসিড বলুন, দুর্বল ক্ষারক হবে, দুর্বল ক্ষারকের যখন কিনা হচ্ছে যে আমরা বিক্রিয়া করি তখন আমরা একটা অসম লবণ পাই। সেই অসম লবণটা হচ্ছে যে একটা অ্যাসিডিক সল্ট বা অ্যাসিডিক লবণ বা অম্লীয় লবণ, যদি স্পেসিফিক্যালি বাংলায় বলি। কথা হচ্ছে যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া তো লবণ তৈরি হবে, তাই না? তো এই যে লবণটা পাওয়া যায় সেই লবণটা হচ্ছে অম্লীয় লবণ হয়।
সে লবণটা অম্লীয় লবণ কেন হয়? কারণটা হচ্ছে যে এখানে দেখো অম্লীয় লবণ হয় কারণ এই লবণটা সবল অ্যাসিড থেকে আসছে এবং দুর্বল ক্ষারক থেকে আসছে। অর্থাৎ কি না, সবল অ্যাসিডে কি অ্যাসিডের স্ট্রেংথটা বেশি থাকবে, আর দুর্বল ক্ষারে কি ক্ষারের হচ্ছে স্ট্রেংথটা কম থাকে। এজন্য তোমার হচ্ছে লবণটার মধ্যে যে লবণটা যেহেতু অ্যাসিড এবং ক্ষার থেকে আসছে, এখানে হচ্ছে যে তোমার লবণের মধ্যে ওই অ্যাসিডের আয়নটার স্ট্রেংথটা হচ্ছে বেশি থাকে, যেহেতু এটা সবল লবণ থেকে আসে, জন্য অম্লীয় লবণ তৈরি হয়। এবং এই অম্লীয় লবণের তোমার হচ্ছে পিএইচটা 7-এর চেয়ে কম। এজন্য যখন কিনা সবল অ্যাসিডকে দুর্বল ক্ষার দিয়ে হচ্ছে যে প্রশমিত করা হয়, এজন্য প্রশমন বিন্দুটা অলওয়েজ 7-এর চেয়ে কম হয়। যদি আমরা একটা রিয়াকশান দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা যদি সবল অ্যাসিড হচ্ছে HCl প্লাস একটা দুর্বল ক্ষার মনে করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে তোমার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। সেই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে তোমার একটা অম্লীয় লবণ এবং এর পিএইচ 7 থেকে কম থাকে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবং দেখো এখানে পিএইচের যে শার্প চেঞ্জ, সেই পিএইচের শার্প চেঞ্জ কিন্তু মোটামুটি হচ্ছে যে তোমার 3 থেকে 11-র মধ্যে ছিল, ঠিক আছে। সো নর্মালি এই রেঞ্জেই থাকে। এবং এই রেঞ্জের জন্য আমরা যেই নির্দেশকটা ব্যবহার করি সেটা হচ্ছে যে তোমার মিথাইল রেড অথবা মিথাইল অরেঞ্জ। অর্থাৎ কি না, এই দুইটা নির্দেশক তোমার এই পিএইচ রেঞ্জের মধ্যে নিজের কালারটা চেঞ্জ করে, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ। সো এই দুইটা নির্দেশক এই রেঞ্জের মধ্যে কাজ করতে পারে। সো নির্দেশকগুলো একটা স্পেসিফিক পিএইচের রেঞ্জে কাজ করে এবং এই দুইটা নির্দেশক এই তোমার রেঞ্জের মধ্যে হচ্ছে কাজ করতে পারে, বা এই রেঞ্জের মধ্যে হচ্ছে তোমার কালারটা চেঞ্জ করে, যার জন্য এই কালারটা চেঞ্জ দেখে আমরা হচ্ছে যে রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে বুঝতে পারি যে আমাদের টোটাল টাইট্রেশন করা হয়ে গেছে, বা হচ্ছে অ্যাসিডটা টোটালি প্রশমিত হয়ে গেছে। তো এইখানে দেখো আমরা কিন্তু কি করছি, আমরা হচ্ছে যে তোমার কনিক্যাল ফ্লাক্সে নিছি অ্যাসিড, আর হচ্ছে তোমার বুরেটের মধ্যে কিন্তু আমরা দুর্বল ক্ষার নিছি। সেম কেসে আমরা আরেকটা গ্রাফ পাইতে পারি। সে আরেকটা গ্রাফ কীরকম, যদি কিনা আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা বুরেটে হচ্ছে যে সবল অ্যাসিড নিব এবং আমরা কনিক্যাল ফ্লাক্সে নিব হচ্ছে যে তোমার দুর্বল ক্ষার। তাহলে দেখো যখন আমি কনিক্যাল ফ্লাক্সে দুর্বল ক্ষারক নিছি, তখন দেখো যদি পিএইচের কার্ভটা ড্র করি, তো এই বরাবর আমার থাকবে হচ্ছে পিএইচ, আর এই বরাবর থাকবে হচ্ছে যে তোমার মিলিলিটার থাকবে। আমি আস্তে আস্তে অ্যাসিড অ্যাড করতেছি, ঠিক আছে। সো এই বরাবর থাকবে অ্যাসিডের আয়তন। আমরা যদি দাগ কাটি, 3 ধরো 7 ধরো 11, এটা হচ্ছে 14। দেখো এবার কিন্তু আমার কনিক্যাল ফ্লাক্সের দুর্বল ক্ষারক আছে, তার মানে দুর্বল ক্ষারক আমার কনিক্যাল ফ্লাক্সের পিএইচ কত হবে? পিএইচ হচ্ছে 7 থেকে 11-র মধ্যে থাকবে। এবার আস্তে আস্তে যদি আমরা পিএইচ অ্যাড করি, তাহলে কী হবে, আমার পিএইচটা কমতে থাকবে, কনিক্যাল ফ্লাক্সের পিএইচ কমতে থাকবে, বিকজ ক্ষারকের পিএইচ বেশি। তো অ্যাসিড যোগ করতে থাকলে পিএইচ কমতে থাকবে। সো ফোটায় হচ্ছে আমি অ্যাড করতেছি। এইখানে গিয়ে যেটা হবে যে একটা শার্প চেঞ্জ আমরা দেখতে পারবো। এরকম হচ্ছে যে আমরা কার্ভটা দেখতে পারবো। সো আমাদের এই পয়েন্টে হচ্ছে যে একটা শার্প চেঞ্জ আমরা দেখতে পারছি, এবং আমাদের প্রশম বিন্দু আবার বলছিলাম যে 7-এর চেয়ে কম হবে। সেম ব্যাখ্যা, ঠিক আছে। এবং এই রেঞ্জের জন্য আমরা মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করতে পারবো, ঠিক আছে, যেহেতু পিএইচের তীক্ষ্ণ পরিবর্তনটা এই রেঞ্জে ওই দুইটা নির্দেশক রেঞ্জের মধ্যে পড়ছে। সো যদি আমরা এই যে কনিক্যাল ফ্লাক্সে যদি ক্ষার নিই এবং অ্যাসিড যদি হচ্ছে বুরেটে নিই, তাহলে আমরা গ্রাফটা এরকম দেখতে পারবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছে। এখন এই যে এইখানে এই পার্টটুকু এমন হইলো কেন, কারণ ওই যে সেম ব্যাখ্যা যে আমার হচ্ছে সবল অ্যাসিড, মানে যখন আমি টোটালি প্রশমিত করে ফেলছি এবং 1-2 ফোঁটা হচ্ছে যে অ্যাসিড দিছি প্রশমন করার পরে, তখন হচ্ছে যে পিএইচটা কত 0 থেকে 3-এর মাঝখানে চলে গেছে, এর জন্য তখন কার্ভটা এমন হয়ে যাবে, এর নিচে হচ্ছে পিএইচ তখন আর নামবে না, বুঝছো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। আমরা ফার্স্ট কেস অনেক ডিটেলসে দেখছি, পরের কেসগুলো জাস্ট ধুমধাম দেখে ফেলবো। পরের কেসটা হচ্ছে আমাদের
যদি এবার আমরা হচ্ছে সবল ক্ষারক নেই, সবল ক্ষারক ও দুর্বল অ্যাসিড নেই, ঠিক আছে? তো এটা যদি আমরা রিয়াকশান দেখি, সবল ক্ষারক কি আছে, NaOH আছে, প্লাস হচ্ছে যে আমি আচ্ছা NaOH না দিই, ঠিক আছে, মানে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, NaOH না অনেক করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আর হচ্ছে ধরো ইথানোয়িক অ্যাসিড নিলাম। ইথানোয়িক অ্যাসিড কি একটা দুর্বল অ্যাসিড, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সবল ক্ষার। তো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেও হইতো, ওটাও সবল ক্ষার, COK, আর হচ্ছে লবণ পানি তৈরি করবে। এখানে এটা হচ্ছে যে তোমার সবল ক্ষার, এটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, তাহলে যে লবণটা তৈরি হবে এটা হচ্ছে তোমার ক্ষারকীয় লবণ, ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ কেন তৈরি হইলো, সেম ব্যাখ্যা দেখো। এই লবণের মধ্যে তোমার এই অংশটা আসছে কই থেকে, সবল ক্ষার থেকে আসছে, আর এতটুকু অংশ আসছে দুর্বল অ্যাসিড থেকে। তাইলে সবল ক্ষারের কি তোমার বেশি মানে স্ট্রেংথটা বেশি, তার মানে এই লবণের মধ্যে যেহেতু একটা শক্তিশালী ক্ষারকের এলিমেন্ট আছে এবং একটা দুর্বল অ্যাসিডের এলিমেন্ট আছে, এই জন্য ক্ষারের স্ট্রেংথটা এখানে অ্যাসিডের চেয়ে বেশি, যার কারণে কিনা এখানে ক্ষারকীয় লবণ তৈরি হবে। এবং এই ক্ষারকীয় লবণের পিএইচটা অলওয়েজ হচ্ছে, প্রশম বিন্দুর পিএইচটা অলওয়েজ হচ্ছে 7-এর চেয়ে উপরে হবে, কারণ যেহেতু ক্ষারকীয় লবণ অবভিয়াসলি পিএইচটা তোমার 7-এর চেয়ে উপরে হবে। তো যদি কিনা নিরপেক্ষ লবণ হইতো তাইলে হচ্ছে পিএইচ এক্স্যাক্ট 7 আসতো, বাট যেহেতু এখানে তোমার বেসিক সল্ট, তাহলে 7-এর উপরে আসবে। এবার যদি আমরা কার্ভগুলো দেখি, আমি এই যে বুলেট নিলাম, আর হচ্ছে যে একটা কনিক্যাল ফ্লাক্স নিলাম, ঠিক আছে? সো এই কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে যে আমি যেটা অ্যাড করব সেটা হইল কনিক্যাল ফ্লাক্সটা এভাবে আর কি, আমার এইভাবে এরকম দেখতে। সো কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি হচ্ছে যে এবার শুরুতে সাপোজ দুর্বল অ্যাসিড নিলাম, দুর্বল অ্যাসিড, এবং বুলেটে নিচ্ছি হচ্ছে আমি সবল ক্ষারক। যদি আমি কার্ভটা আঁকি, যে এখানে দেখো, তো এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 7, এটা 11, এটা হচ্ছে 14। তো এই বরাবর হচ্ছে y অক্ষ বরাবর আমার পিএইচ, আর যেহেতু বুলেটে ক্ষার নিছি এর জন্য হচ্ছে এখানে ক্ষারকের আয়তন থাকবে, ক্ষারকের আয়তন, অর্থাৎ আস্তে আস্তে ক্ষারক অ্যাড করতেছি। তো শুরুতে হচ্ছে কনিক্যাল ফ্লাক্সের পিএইচ কত হবে, যেহেতু দুর্বল অ্যাসিড, এবং দুর্বল অ্যাসিডের পিএইচ হচ্ছে যে 3 থেকে 7-এর মধ্যে থাকে, এই পয়েন্টে থাকবে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমি হচ্ছে ক্ষার অ্যাড করতেছি, তো পিএইচ হচ্ছে ক্রমান্বত বাড়তে থাকবে, বাড়তে 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 হঠাৎ করে গিয়ে একটা শার্প চেঞ্জ, আমরা যখন প্রশমবিন্দুর কাছাকাছি যাবে একটা শার্প চেঞ্জ দেখতে পারবো। তো এরকম হয়ে এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে যদি আমি ডট লাইনগুলো জোড়া লাগাই দিই, তো একটু বাঁকা হয়েছে, সেটাকে যদি আমি সোজা আর কি এরকম হবে, তাইলে আমি এখানেও একটা শার্প চেঞ্জ দেখতে পাইছি, ঠিক আছে? যখন কিনা এটা হচ্ছে আমার প্রশম বিন্দু, তো যখনই প্রশম বিন্দুর কাছাকাছি হচ্ছে চলে গেছে আয়তনটা, তখন আমরা দেখছি একটা পিএইচের শার্প চেঞ্জ দেখা গেছে। তো এই প্রশম বিন্দুটা হচ্ছে তোমার পিএইচটা 7-এর থেকে বেশি। কেন 7-এর চেয়ে বেশি হয়েছে, কারণ হচ্ছে এই যে বললাম ক্ষারকীয় লবণ তৈরি হয়েছে প্রশম বিন্দুতে। এবং এখানে দেখো কার্ভটা, আমরা আগের কার্ভে কি হয়েছিল, আগের কার্ভে হচ্ছে যে এই দাগটা 7 থেকে 11-এর মধ্যে ছিল, বাট এখানে দেখো এখানে কিন্তু তোমার 11 থেকে 14-এর মাঝখানে হচ্ছে, এরকম হয়ে গেছে। কেন অ্যাড হয়েছে, বিকজ যখন প্রশমিত হয়ে গেছে টোটাল অ্যাসিডটা, আমি কনিক্যাল ফ্লাক্সে আরও 1-2 ফোঁটা সবল ক্ষার যখন অ্যাড করব, তখন কী হবে, সবল ক্ষারের পিচ তো হচ্ছে 11 থেকে 14-এর মাঝখানে, এজন্য হচ্ছে তখন কার্ভটা এরকম হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো এটা। তো এখানে আমি যে নির্দেশকটা ব্যবহার করব, যে নির্দেশক, সেখানে আমি নির্দেশক ব্যবহার করব হচ্ছে ফেনফথেলিন। কেন ফেনফথেলিন ব্যবহার করছি, ফেনফথেলিন ব্যবহার করছি কারণটা হচ্ছে ফেনফথেলিন হচ্ছে তোমার
8.3 থেকে 10 pH-এর মধ্যে কাজ করে, অর্থাৎ নিজে রং পরিবর্তন করে, যার কারণে কিনা এখানে আমরা যেহেতু প্রশমবিন্দুর পিএইচ হচ্ছে এই রেঞ্জে আছে, তাই হচ্ছে যে আমরা ফেনলফথেলিন ব্যবহার করলে কালার চেঞ্জটা দেখতে পারবো। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে সেম এক্সাম্পলে আমরা যদি এবার একটু আগে কী নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাক্সে নিয়েছি অ্যাসিড আর হচ্ছে বুরেটে নিয়েছি ক্ষার। এবার যদি আমরা কনিক্যাল ফ্লাক্সে তোমার ক্ষারটা নিকে নিই, সেখানে হচ্ছে যে আমি সবল ক্ষারটা নিলাম, মানে একই কেসই, জাস্ট হচ্ছে আরেকটা গ্রাফ। এটা হচ্ছে যে আমার বুরেট, এই বুরেটে নিছি হচ্ছে যে আমি এবার দুর্বল অ্যাসিড নিছি। তাহলে আমার কার্ভটা কীরকম হবে যদি দেখাই, সো এটা হচ্ছে আমার পিএইচ, এখানে 14, এখানে 11, এখানে 7, এখানে রাখলাম 3। সো এবার আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর লিখলাম না, এক্স অক্ষ বরাবর আমার দুর্বল অ্যাসিডের আয়তন হবে, কারণ আমি হচ্ছে বুরেটে অ্যাসিড নিছি। সো দেখো কনিক্যাল ফ্লাক্সে প্রথমত ক্ষার আছে, তাহলে ক্ষারের পিএইচ কত থাকবে, এই যে 10 থেকে 11 থেকে 14 মাঝখানে থাকবে। সো আস্তে আস্তে অ্যাড করতেছো অ্যাসিড, তাহলে পিএইচ কমতে থাকবে, কমতে 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 যে এখানে গিয়ে একটা শার্প চেঞ্জ আমরা দেখতে পারবো, যেরকম হবে। তো আমার এটা হচ্ছে আমার প্রশমন বিন্দু, তো প্রশম বিন্দু 7-এর উপরে আছে, কারণ ওই যে ক্ষারকীয় লবণ। আর এখানে দেখো যে এই রেখাটা কত, 3 থেকে 7-এর মাঝখানে থাকবে। 7 থেকে 3 থেকে 7-এর মাঝখানে কেন থাকবে, কারণ হচ্ছে যখন কিন্তু টোটাল ক্ষারকে প্রশমিত করা শেষ, তখন ফ্লাক্সে কী আছে, তুমি যদি 1-2 ফোঁটা অ্যাসিড অ্যাড করো, তখন কিন্তু জাস্ট কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তোমার দুর্বল অ্যাসিড থাকবে, তাই না? সো প্রশমন করার পরে যখন তুমি 1-2 ফোঁটা অ্যাড করবে, তখন ওই দুর্বল অ্যাসিডের পিএইচটা কত হবে, 7 থেকে 3-এর মধ্যে। এই জন্য হচ্ছে তখন কনিক্যাল ফ্লাক্সে দুর্বল অ্যাসিড থাকার কারণে তোমার পিএইচটা এই রেঞ্জে থাকবে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমাদের কেস 3 নাম্বার কেস, ঠিক আছে? তো কেস 3তে আমাদের কী আছে, কেস 3তে আমরা সবল অ্যাসিড আর হচ্ছে সবল ক্ষার ব্যবহার করব, ও সবল ক্ষার। তো যদি আমরা সবল অ্যাসিড আর সবল ক্ষার ব্যবহার করি, সো ফর এক্সাম্পল আমি HCl নিলাম আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে আমার কী তৈরি হবে, KCl তৈরি হবে, আর হচ্ছে সাথে পানি তৈরি হবে। সো KCl হচ্ছে একটা নিরপেক্ষ লবণ। কেন নিরপেক্ষ, কারণ এখানে তোমার অ্যাসিড আর ক্ষার দুইটাই হচ্ছে যে স্ট্রং, বা দুইটার স্ট্রেংথ হচ্ছে সেম, এজন্য নিরপেক্ষ লবণ তৈরি হবে। এবং নিরপেক্ষ লবণের পিএইচ কত, নিরপেক্ষ লবণের হচ্ছে পিএইচ হচ্ছে 7। তার মানে আমরা প্রশমন বিন্দু 7-এ পাবো, এক্স্যাক্ট পিএইচ 7 আমরা প্রশমন বিন্দু পাবো। তো এবার যদি আমি বুরেট আঁকি আর হচ্ছে কনিক্যাল ফ্লাক্স নিলাম, তো কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি অ্যাসিড নিলাম, ঠিক আছে, সবল অ্যাসিড নিছি, আর এটার মধ্যে নিছি হচ্ছে আমার ক্ষারক। তাহলে দেখো কার্ভে কি হবে, এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমার ক্ষারকের আয়তন থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে পিএইচ। তো 3, 7, 11, 14, ঠিক আছে? তো দেখো কনিক্যাল ফ্লাক্সে সবল অ্যাসিড আছে, তাহলে পিএইচটা শুরুতে কত থাকবে, পিএইচটা শুরুতে থাকবে তোমার এই যে এখানে থাকবে। তো আস্তে আস্তে ক্ষার অ্যাড করতেছি, পিএইচ বাড়তে থাকবে, এবং এইখানে এসে আমার একটা শার্প চেঞ্জ দেখা যাবে। হ্যাঁ, গ্রাফটা সুন্দর হয়নি। এই যে এরকম একটা শার্প চেঞ্জ দেখা যাবে। তো এখানে প্রশম বিন্দুটা হবে এক্স্যাক্ট সাথে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রশমন বিন্দু। তো দেখছো এখানে কিন্তু শার্প চেঞ্জটা অনেক বড়, ঠিক আছে, এই যে শার্প চেঞ্জটা, এবং এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু 11 থেকে 14-র মাঝখানে। কেন 11 থেকে 14-র মাঝখানে? যখন কিনা অ্যাসিডকে টোটালি প্রশমিত করে ফেলছো, আরও 1-2 ফোঁটা হচ্ছে ক্ষার অ্যাড করছো, তখন কি তোমার কনিক্যাল ফ্লাক্সে ক্ষারক আছে, সবল ক্ষার আছে, এবং সবল ক্ষারের পিএইচ যেহেতু 11 থেকে 14-র মাঝখানে, এর জন্য তখন কার্ভটা লাস্টে এরকম হয়ে যাবে, ঠিক আছে? সেখানে কিন্তু
তোমার পিএইচের শার্প চেঞ্জটা অনেক বড়, ঠিক আছে? তো এই জন্য এখানে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নির্দেশক হচ্ছে যে যত নির্দেশক আছে সব ব্যবহার করা যায়। অর্থাৎ তুমি ফেনলফথেলিনও চাইলে ব্যবহার করতে পারো, তুমি চাইলে হচ্ছে যে মিথাইল রেঞ্জ অথবা মিথাইল রেঞ্জও ব্যবহার করতে পারো, কারণ 3টা নির্দেশকই এই রেঞ্জে কাজ করে। এখানে কিন্তু তোমার এই যে আমাদের শার্প চেঞ্জের যে রেঞ্জটা, সেই রেঞ্জে কিন্তু সবগুলো নির্দেশকই রং পরিবর্তন করতে পারে। তাই হচ্ছে যে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো। এরপর যদি আমরা এই কেসটারই আরেকটা দেখাই, যে এবার আমি ফ্লাক্সের মধ্যে নিছি অ্যাসিড, মানে কনিক্যাল ফ্লাক্সে ক্ষার নিছি আর বুরেট অ্যাসিড নিছি। বুরেটে নিছি হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে ক্ষারক নিলাম। তাহলে এবার আমার কার্ভটা কীরকম হবে? সোজা দাগ হয় না, সোজা দাগ। তাহলে 3, 7, 11, 14। তাহলে আমার এক্স অক্ষ বরাবর কী হবে? এক্স অক্ষ বরাবর এবার হবে হচ্ছে অ্যাসিড, আর ওয়াই অক্ষ বরাবর তো অলওয়েজ পিএইচ। দেখো শুরুতে কনিক্যাল ফ্লাক্সে ক্ষারক আছে, সবল ক্ষারক, তাহলে পিএইচ এখানে থাকবে। তো অ্যাসিড অ্যাড করতেছি, পিএইচ কমতে থাকবে। পিএইচ যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে এরকম শার্প চেঞ্জ, ঠিক আছে? এবার প্রশম বিন্দু হচ্ছে এখানে 7-এ প্রশমন বিন্দু, আর শার্প চেঞ্জটা আগের মতোই বড় হবে। তো এখানে হচ্ছে যে লাস্টে তোমার প্রশমন হওয়ার পরে আরও কয়েক ফোঁটা অ্যাসিড অ্যাড করলে, 1-2 ফোঁটা অ্যাসিড অ্যাড করলে যে পিঞ্চটা কনিক্যাল ফ্লাক্সে 0 থেকে 3-এর মধ্যে থাকবে, বিকজ তখন কনিক্যাল ফ্লাক্সে জাস্ট অ্যাসিড আছে। সো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমাদের লাস্ট কার্ভ, সেটা হচ্ছে লাস্ট কেস যেটা আমরা দেখব, যদি দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিড ব্যবহার করি। তো দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারক। সো এইখানে যদি আমরা এক্সাম্পল নেই, সাপোজ হচ্ছে আমি ইথানিক অ্যাসিড নিলাম, এও দুর্বল, আর আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, এও দুর্বল। দুর্বল দুর্বল মিলে একটা তোমার হচ্ছে নিরপেক্ষ লবণ তৈরি করবে। এখানে কেন তোমার নিরপেক্ষ লবণ পাবো? কারণ ওটা হচ্ছে দুইটার স্ট্রেংথই দুর্বল, ঠিক আছে? দুইটাই সেম স্ট্রেংথ, জন্য নিরপেক্ষ লবণ পাবো, যার পিএইচটা হচ্ছে আমার 7-এর কাছাকাছি থাকবে, অলমোস্ট নিয়ার টু 7 হবে। তো এখানে জাস্ট একটা কেসই দেখাই, সেটা হচ্ছে যে আমি ধরো এখানে নিছি হচ্ছে ক্ষার নিলাম, বুরেটের মধ্যে দুর্বল ক্ষারটাকে নিছি আর অ্যাসিডটাকে নিছি হচ্ছে আমার কনিক্যাল ফ্লাক্সে। তাহলে শুরুতে পিএইচ কত থাকবে কার্ভে? শুরুতে পিএইচটা থাকবে হচ্ছে আমার শুরুতে পিএইচটা থাকবে 3 থেকে 7-এর মাঝখানে, ঠিক আছে? এবং শেষে গিয়ে পিএইচ থাকবে 7 থেকে 11-এর মাঝখানে। তো আস্তে আস্তে এখানে অ্যাসিড মানে বেস অ্যাড করতেছি, যেরকম হবে কার্ভটা, ঠিক আছে? এই যে তোমার নিরপেক্ষ প্রশম বিন্দুটা এখানে আসবে, প্রশমন বিন্দু 7-এর কাছাকাছি থাকবে, এক্স্যাক্ট 7-এ নাও থাকতে পারে, বাট 7-এর কাছাকাছি থাকবে। এখানে দেখো, এখানে কিন্তু কোনো শার্প চেঞ্জ নাই, নো শার্প চেঞ্জ, বা কোনো তীক্ষ্ণ পরিবর্তন হয় নাই পিএইচের, ঠিক আছে? তো এই তীক্ষ্ণ পরিবর্তন যেহেতু আমরা দেখিনি, এর জন্য এখানে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো না। সো নো, তোমার বাংলায় লিখি, কোনো নির্দেশক ব্যবহার করা যাবে না, নির্দেশক ব্যবহার হবে না। কথা হচ্ছে কেন কোনো নির্দেশক ব্যবহার হবে না? প্রথম জিনিস হচ্ছে যেখানে তো শার্প চেঞ্জ হয়নি। সো
নির্দেশক ব্যবহার হবে না এই কারণে, কারণ বিকজ নির্দেশকের কালার বোঝা যাবে না কারণটা হচ্ছে আমরা যে নির্দেশকগুলো ব্যবহার করি এগুলা নিজেরা ইটসেলফ হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হয়। যেমন আমি যদি তোমাদের ফেনস্থেলিনের কথা বলি, ফেনস্থেলিন নিজে একটা দুর্বল অ্যাসিড, মিথাইল অরেঞ্জ মিথাইল এটা নিজেরা দুর্বল ক্ষার। সো যখন তুমি কি না আমরা নির্দেশক তো 1-2 ফোঁটা ইউজ করি, সো ওই 1-2 ফোঁটা ইউজ করলে যেটা হবে যে এখানে তো বিক্রিয়া হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের, তাই না? সো ওরাও তো নিজেরা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। সো ওই 1-2 ফোঁটা দিয়ে তখন হচ্ছে কালারটা বোঝা যায় না, এবং আমি যদি 1-2 ফোঁটার বেশি ইউজ করে ফেলি তখন ওরা নিজেরা বিক্রিয়া করে ফেলে। এই জন্য হচ্ছে আমরা কোনো নির্দেশক এখানে ব্যবহার করতে পারি না। বাট এখানে আমরা নির্দেশক ব্যবহার করতে পারতেছিলাম কেন? কারণটা হচ্ছে নির্দেশকটা খুবই অল্প পরিমাণে ছিল, যদিও নির্দেশক ইটসেলফ দুর্বল অ্যাসিড বা ক্ষার, বাট যারা যেহেতু আমরা 1 ফোঁটা ইউজ করতেছি এজন্য হচ্ছে এরা এই সবল অ্যাসিড বা সবল ক্ষারের সাথে বিক্রিয়া করতেছিল না। ঠিক আছে, 1-2 ফোঁটা হচ্ছে কিছুই হয় না, বিক্রিয়া হয় না, রাদার দেন ওই জাস্ট নির্দেশকগুলো বিয়োজিত হয়ে যায়। তখন বিয়োজিত হওয়ার মাধ্যমে তারা হচ্ছে নিজের কালারটা চেঞ্জ করে। বাট যদি কিনা আমি নির্দেশক ব্যবহার বেশি করতাম তখন কিন্তু আমি কালার চেঞ্জ দেখতাম না, বিকজ তখন নির্দেশক নিজে বিক্রিয়া করে ফেলতেছিল, তখন আমি এক্স্যাক্টলি ভালো মতো প্রশমন বিন্দুটা পাইতাম না। তো এই কারণেই হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় না, বিকজ অল্প 1-2 ফোঁটা দিয়ে মানে কালার চেঞ্জটা বোঝা যায় না, যেহেতু এখানে পিএইচের তীক্ষ্ণ পরিবর্তনটা খুবই মানে নাই বললেই চলে। এজন্য খুব 1-2 ফোঁটায় হচ্ছে নির্দেশক ব্যবহার করে আমরা কালার চেঞ্জটা ভালো মতো বুঝতে পারি না। যদি আমরা বেশি অ্যাড করে দিই তাহলে হচ্ছে এরা নির্দেশক নিজেই বিক্রিয়া করে ফেলবে, তখন আমরা আরও হচ্ছে এক্স্যাক্টলি বিক্রিয়ার প্রশমন বিন্দুটা মানে কী বের করতে পারবো না। তো এই ছিল আমাদের সবগুলা কার্ভ। ঠিক আছে, প্রত্যেকটা কেস বাই কেস হচ্ছে আমরা দেখছি, এবং আমরা প্রত্যেকটার ব্যাখ্যাও হচ্ছে যে আমরা বুঝে ফেলছি। তো আশা করি টাইট্রেশন কার্ভ নিয়ে পরবর্তীতে আর কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।